হচ্ছে মিশরের একটা ঘটনা। এবং মিশরের এই ঘটনাটা আমি অনেক দিন আগে আমাদের পাশের বাসায় একজন ভাড়া ছিলেন। তো সেই ভাইয়া আবার উনি বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে খুব পছন্দ করতেন। ভাইয়া আপু দুজনে মানে কাপল ছিল তারা। ইয়া, তো তারা একবার মিশরে গিয়েছিল। তো মিশরের একটা ছোট্ট শহর, আমার এক্সাক্ট শহরের নামটা ঠিক মনে আসছে, আই থিঙ্ক মিয়াজ অর মিয়ারা সামথিং এরকম কিছু একটা হবে। খুবই ছোট্ট একটা শহর ছিল সেটা। তো সেই শহরে তারা তোমার ঘুরতে গিয়েছে, মানে হয় না এমনটা যে আমি মিশরে যাব, হ্যাঁ ধর তোমার যদি প্ল্যান থাকে তাহলে মিশরে কোথায় কোথায় আমি ঘুরবো, কায়রোতে যাচ্ছে, গিজাতে যাচ্ছে, পিরামিড দেখা হচ্ছে, আদার্স আরো অনেক কিছু দেখা হচ্ছে। কিছু কি মনে করে বা কেন অ্যাকচুয়ালি তারা মানে সেই শহরটাতে গিয়েছিল আমি ঠিক জানি না। আই থিঙ্ক শহরটার নাম ছিল মিনিয়া, খুবই ছোট্ট একটা শহর ছিল মিনিয়া। এবং মানে মিশরের সাথে আমরা কায়রো, গিজা এই এই নামগুলোর সাথে পরিচিত, মিনিয়ার সাথে কিন্তু পরিচিত না। তো সেখান থেকে সূত্রপাত গল্পে ভাইয়া যেটা বললো যে তার ওয়াইফের তোমার হচ্ছে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলোর প্রতি খুব অ্যাট্রাকশন ছিল। তো ছোটবেলা থেকে সে যখন যেখানে যেত ছবি সংগ্রহ করা বা কখন যদি কোনো কিছু যদি ওরকম চান্স হয় যে হ্যাঁ ঠিক আছে আমি কিনতে পারবো, সে ওটা হয়তো কিনে তার কাছে রাখতো বা সংগ্রহ করতো, যে যে জায়গাতে ঘুরতে যাচ্ছে সেই জায়গার একটা এক্সেপশনাল কোনো কিছু নিজের সাথে ক্যারি করা। তো সে মিনিয়াতে যাওয়ার পর মানে প্রথমে মিশরে নেমে সেই এয়ারপোর্ট থেকে আর তোমার অনেক ধরনের মিনিয়েচার পাওয়া যায় না, ছোট ছোট শোপিস, তোমার যে মমি শোপিস বলো বা হচ্ছে তোমার যে স্ফিংসের শোপিস যেগুলোকে আমরা বলি, এই টাইপের, বা মিশরের সেই রাজা রানীদের যে মানে মিনিয়েচার তৈরি করে যে শোপিসগুলো তৈরি করতো। তো সামহাও একটা তোমার দোকানে সে ঢোকে, এরকম শোপিসের দোকানে, বা আমি বলতে পারি অ্যান্টিক শপে অ্যাকচুয়ালি সে ঢোকে। তো সেই শপ থেকে সে পিতলের একটা ছোট্ট স্ফিংসের মূর্তি সে কালেক্ট করে। স্ফিংস বলতে হচ্ছে আমরা দেখি না মিশর হচ্ছে বিশাল বড় বড় মূর্তি হয়, এটা মানে পাথর কেটে কেটে তৈরি করা হয় যে, বাট ওটা নরম পাথর থাকে বলে ওটাকে স্ফিংস বলা হয়। সো সেটা তারই একটা ছোট্ট ভার্সন, এটা ছিল পিতলের। তো সেটা সে কালেক্ট করে, কেনে তার ভালো লেগেছে সে কিনে, এবং সেটা সে নিজের সাথে ক্যারি করতে থাকে। তো মিনিয়াতে যায় এবং যাওয়ার সময়টা ওটাও ওদের সাথেই ছিল। মিনিয়াতে তার অ্যাকচুয়ালি 2 দিন ছিল। সবচেয়ে অবাক করার বিষয় হয় যে তাদের যিনি গাইড ছিলেন, গাইড অ্যাকচুয়ালি তাদেরকে বারবার না করেছিল। গাইডের ভাষ্য মতে কিছু স্পেসিফিক জায়গা ছাড়া খুব বেশি জায়গা না যাওয়াই ভালো। আরেকটা বিষয় বলে রাখি, যারা মিশরে গিয়েছেন বা জানেন সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের মতো কিন্তু অবস্থা, ঠিক আছে? যেমন তুমি যদি হচ্ছে বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টগুলোতে যাও, হয় না যে ভাই এটা করে দেই ওইটা করে দেই, বা ঠিক আছে আমি আপনাদেরকে জায়গাটা ঘুরাই দেখে, এরকম অনেক লোকজন পাওয়া যায়। সো ওখানেও সেম। তাই ভাইয়া যেটা করলেন, ভাইয়া আর ভাবি ওরা অ্যাকচুয়ালি খুব একটা পাত্তা দেয় না গাইডের কথায়। হ্যাঁ, ভাবতেছে হয়তো গাইড চাচ্ছে না ওদের সাথে এত দূর জার্নি করতে বা এত ঘুরতে। ওরা ফোর্সফুলি ওখানে যায়, এবং যাওয়ার পর গাইড ওদেরকে একটা হোটেল রুম বুক করে দিয়ে বলে যে আপনাদের সাথে আমার যাত্রাটা এখানেই শেষ, থ্যাংক ইউ, আপনারা অন্য একটা গাইড দেখে নেন। চলে যায়। ভাইয়ার কথা ইটস ওকে ফাইন, আমরা যথেষ্ট ঘোরাঘুরি করছি, অ্যান্ড মিনিয়াতে থাকবোই আমরা 2 দিন 2 রাতের মতো তারা থাকবে, স্টে করবে, অ্যান্ড দেন তারা মিশরে ব্যাক করবে, কায়রোতে ব্যাক করবে অ্যাকচুয়ালি, করে ওখান থেকে চলে আসবে। তো গাইড চলে যায়, অ্যান্ড ভাইয়া ভাবে ম্যাপ নিয়ে বসে রীতিমতো কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় কি প্ল্যান করেছিল ওগুলো নিয়ে খুঁটে সব কিছু দেখছিল। পরের দিন তারা ঘুরতে বের হয়। তো হোটেল স্টাফ তাদেরকে বলে দিয়েছিল যে আপনারা যাচ্ছেন খুব ভালো কথা, কিছু নির্দিষ্ট পয়েন্ট ওদেরকে বলে দেয় যে এই জায়গাগুলো যদি অ্যাভয়েড করেন আপনাদের জন্য বিষয়টা ভালো হবে, আর চেষ্টা করবেন সাথে কোনো ধরনের মূর্তি বা হচ্ছে কোনো মিনিয়েচার যেন না থাকে। তো ভাইয়া ফার্স্টে জিজ্ঞেস করে মানে কেন, বিষয়টা কেন? তো হোটেলের যিনি স্টাফ ছিলেন উনি অ্যাকচুয়ালি হেসেই বলেন না স্যার, এখানে কিছু মিথ আছে, সো আমরা আসলে এই বিষয়গুলোকে একটু মেনটেন করি, আমি চাই আমার গেস্টরা সেফ থাকুক, দ্যাটস ওয়াই আপনাদেরকে ওয়ার্ন করে দেওয়া। তো ওই যে মিথ ওয়ার্ডটা যেহেতু প্রথমেই বলে ফেলেছে, সো ভাই ওটাকে মিথ হিসেবেই নিয়েছে ভাইয়া ভাবি দুইজনই। তো তাদের সাথে বলতে গেলে ওই যে মিনিয়েচারটা বা যে মানে শোপিসে ভাবি কিনেছিলেন, সো ওই পিতলের জিনিসটা তো ভাবি ব্যাগেই থাকতো, ছোট্ট ছিল, এবং তার সাথে একটা চাবির রিংও ছিল। সো ওইটা ভাবির সাথেই থাকতো, ব্যাগে পড়েছিল। তারা ঘুরতে যায়, যে পয়েন্টে না করা হয় দেখা যায় যে সেই পয়েন্টগুলোও ঘুরছে, অন্যান্য পয়েন্টসগুলোতেও হচ্ছে তারা যাচ্ছে, দেখছে, এক্সপ্লোর করছে, ভাল লাগছে বিষয়গুলো।
প্রথম দিন তারা যখন ফিরে আসে হোটেল প্রত্যেকটা স্টাফ রীতিমতো হচ্ছে তোমার ভরকে যাওয়া বলে না, যে কিছু একটা দেখে আমি আটকায় উঠছি, প্রচন্ড ভয় পেয়ে গেছি, মানে ভাইয়াদেরকে দেখে রীতিমতো তারা হচ্ছে আটকে উঠতেছে এবং সরে যাচ্ছে। ভাইয়ারা খুব অবাক হয় যে এরকম করার কি আছে রে। ভাইয়ার প্রচন্ড বালিটালি ছিল, ওই সমস্ত শহরে সারাদিন ঘোরাঘুরি করছে, তো ভাইয়া ভাবতেছে হয়তো বালিটালি লেগে চেহারা একদম ভচকায় আছে এই কারণে। তো রুমে গিয়ে তারা ফ্রেশ হয়, খাবার অর্ডার করার জন্য তারা কল দেয়। তো অপোজিট ডিরেকশন থেকে তারা যারা ফোন ধরে তারাও ভাইয়া দেখতেছিল যে মানে ভয়েস শুনে মনে হচ্ছে তারা কনফিউজ যে তারা এই রুমে খাবার দিয়ে যাবে কি যাবে না। যাই হোক, খাবার নিয়ে আসা হয় ঠিকই, জাস্ট দরজার সামনে রেখে বেল প্রেস করে ওরা চলে যায়। এইটা তাদের কাছে খুব অবাক লাগছে, এইটা কোন ধরনের ম্যানার। অ্যান্ড ম্যানেজারকে কল করে, ম্যানেজারও আসতেছে না, কোনোভাবে ম্যানেজার রুমে আসতেছে না। এই করে প্রথম রাতটা শেষ হয়। পরের দিন সকালে তারা আবার যখন বের হয়, তোমার রুম সার্ভিসিং এর জন্য তো লোক আসে, সেদিন রুম সার্ভিসিং এর জন্য লোক আসেনি, সকালবেলা লোক আসেনি। তারা জাস্ট ফোন করে বলে যে এরকম রুম সার্ভিসিং এর জন্য লোক পাঠিয়ে দিবেন। পিছন থেকে তারা বলে ওকে ডান। তো ভাইয়া ভাবি বের হয়ে যায়। বের হওয়ার পর তারা আবারও সারাদিন ঘোরাঘুরি করে ফিরতি পথে ভাবি মানে দিনের অর্ধেকের পর ভাইয়া ভাবি দুজনেরই প্রচন্ড পরিমাণে নেক পেইন হতে থাকে। আগের দিনও হালকা পরিমাণ ছিল, কিন্তু মানে কেমন যেন একটা মনে হচ্ছে যেন কিছু একটা ভার হয়ে আছে, হয় না যে খুব বেশি টায়ার্ডনেস থেকে আমাদের মনে হয় যে কেউ যদি একটু মাসাজ করে দিত ভালো লাগতো। তো তাদের কাছে মনে হচ্ছে বিষয়টা হয়তো এইরকম কিছু একটা। তো মাসাজ পার্লার তারা খুঁজছিল আশেপাশে কোথাও, ওরকমটা আসলে ওখানে ছিল না বা পায় নাই। ঠিক আছে, সন্ধ্যার আগে সন্ধ্যা তো না, বিকেলের আগে ভাবির শরীর খুবই খারাপ হয়ে যায়। সে 2বার বমিও করে, অ্যান্ড তার কাছে মনে হতে থাকে তার শরীরটা এত হেভি হয়ে যাচ্ছে, পা চলছে না, এমন একটা অবস্থা, পাই সে মুভ করতে পারতেছে না। তার মনে হচ্ছে কে যেন ধরে রাখছে তাকে, তার খুব কষ্ট হচ্ছে। তো ভাইয়া বলতেছে আই থিঙ্ক তোমার ক্যালসিয়ামের অভাব হলো। মানে সাধারণত হচ্ছে এটাই বলা হয় যে আপনি হাঁটতে হাঁটতে যখন দেখবেন যে আপনার পা ধরে আসছে, আপনি হাঁটতে পারছেন না, সেই ধরনের সিমটমগুলোকে বলা হয় ক্যালসিয়ামের অভাব হলে এমন হয়। তো যাই হোক, তারা হোটেলে আবারও ফিরে আসে এবং ওই দিন তো আরো মানে ভয়ঙ্কর ভাবে যেটা হয়, হোটেলে তোমার রিসিপশনে যারা থাকে এরা ছুটে ছুটে পালায় যাচ্ছে তাদেরকে দেখে, জাস্ট ওখান থেকে উঠে ছুটে ছুটে পালায় যাচ্ছে। স্টাফরাও তাদের কাছে আসতেছে না, টোটালি না। অ্যান্ড কেউ একজন হচ্ছে তোমার আরবিতে কিছু একটা বলেই মানে পারলে দৌড়া পালায় যাচ্ছে। ঠিক আছে, মানে ভাইয়া খুব অবাক হচ্ছে এমনটা কেন হচ্ছে, ভাই কেন, কি কারণে এমনটা। তো যাই হোক, তারা লিফটে যায়, লিফটে করে হচ্ছে তারা তাদের ফ্লোরে এসে রুমে ঢুকতে যাবে। প্রথম দিন কিন্তু তারা খেয়াল করে নাই, ইভেন পরের দিনও তারা খেয়াল করে নাই, যেহেতু ওই দিন তারা অতিরিক্ত পরিমাণে ক্লান্ত ছিল। লিফট থেকে নেমে প্রায় 4 থেকে 5টা ডোর পরে তাদের রুম বা তাদের ডোরটা আসে। তো সেই পর্যন্ত যেতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। ঠিক তাদের দরজার পাশে, প্রত্যেকটা ডোরের পাশে না ছোট ছোট করে আয়না ছিল, মানে ডেকোরেশনের জন্য আয়নাগুলো দেওয়া ছিল, ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট করে আয়নাগুলো দেওয়া ছিল। ফর দ্য ফার্স্ট টাইম ভাইয়া ভাবি দুজনের একসাথে ওই আয়নায় চোখ পড়ে এবং তারা শিউরে ওঠে। যে জিনিসটা তারা দেখে সেটা হচ্ছে ভাইয়ার কাঁধে 2টা বাচ্চা, একটু জুব্বা পরা, কিন্তু চেহারাটায় হচ্ছে কেমন যেন একটা, তোমার কি বলবো এটাকে, ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা মিশরের সেই রাজা রানীর কথা যদি বলি, হ্যাঁ তাদের গেট আপগুলো যেরকম ছিল বা আমরা যেরকম দেখি অ্যাকচুয়ালি অনেকটা এরকম। আর বাচ্চাগুলো হচ্ছে তোমার মমি করা, আচ্ছা ওকে, মমি করা বাচ্চা, 2 কাঁধে 2টা, ভাইয়ার 2 কাঁধে, এবং হচ্ছে বডির পেছন দিক থেকে একটা হাত এসে তাকে জাপটায় ধরা। তাদের অত ছোট আয়নাতে যতটুকু দেখা যাচ্ছে। ভাবি ভাইয়ার পিছনে ছিল, ভাবি যেটা খেয়াল করতেছে যে তার এক শোল্ডার ধরে হচ্ছে কোনো একটা বাচ্চা এইভাবে ঝুলে আছে, আরেক পাশে হচ্ছে আরেকটা, মানে এটা দেখে তারা রীতিমতো শিউরে উঠছে কি দেখতেছে তারা। অ্যান্ড ইলিউশন মনে করেছিল, যেহেতু এটা আয়না, তারা ভাবছে আই থিঙ্ক এটা একটা ইলিউশন তৈরি করছে হোটেলে যারা আছে তারা। তাড়াতাড়ি করে তাদের রুমে ঢুকে, আর রুমে ঢোকার পর ওয়াশরুমে একটা বড় আয়না ছিল। এমন না যে তারা ওয়াশরুম ইউজ করেনি আগের দিন, বাট কোনোভাবেই না সামহাও এই জিনিসটা তাদের মাথা থেকে স্কিপ হয়ে গেছিল, বা ওভাবে খেয়ালই করে না নিজেদেরকে। মানুষ তো পরের দিন রেডি হওয়ার সময় অ্যাটলিস্ট নিজেদেরকে দেখে, তাদের মধ্যে ওই বিষয়টাই কাজ করে নাই। কেন কাজ করে না এটা নিয়েও তারা খুব অবাক, যে ঘরে তো আয়না ছিল, তাহলে আমরা কেন দেখলাম না। অ্যান্ড দুইজনই ওয়াশরুমের আয়নার সামনে গিয়ে দেখে তাদের টোটাল বডিতে
দুইজনের শরীরে অলমোস্ট মানে 6 7 8 9 10 থেকে 12টা বাচ্চা জাস্ট ওদেরকে আঁকড়ায় ধরে আছে, এবং একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে দেখে হাসাহাসি করতেছে এবং ওদের কাণ্ড দেখে হাসাহাসি করতেছে। এই সিনারিও দেখা পর তারা তো অনেক জোরে চিৎকার দেয়। ভাইয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল অজু করার চেষ্টা করতেছিল সে, বাট এই পর্যায়ে গিয়ে বাচ্চাগুলো ওদেরকে টেনে ধরতেছে, অজু করতে দিতেছে না। ভাবি অনবরত দোয়া দুরুদ পড়া শুরু করে দিছে, ও মানে ভাবির মুখ আটকায় ধরে রাখতেছে, কোনোভাবেই যেন সে মুখে দোয়া মানে শব্দ করে যেন দোয়া পড়তে না পারে, সে তো মনে মনে দোয়া পড়েই যাচ্ছে। অ্যান্ড সে যেটা খেয়াল করলো, সে যতবার দরুদ শরীফ পড়ছিল বা দোয়াগুলো পড়ছিল, বাচ্চাগুলোর কষ্ট হচ্ছিল, মানে ওরা ভাবিকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, আবার এসে ধরতেছে, এরকম করতেছিল। এই সময়টাতে ম্যানেজার একজন হুজুরকে নিয়ে আসে, আমি হুজুরই বলবো, হ্যাঁ ওদের ভাষায় ওঝা বলি বা তান্ত্রিক বলি, বা আপনি তান্ত্রিক বলতে যেরকম গেট আপ মনে করছেন ওরকম না, নর্মালি জুব্বা পরা হুজুর একজন আসছেন। উনি এসে রুমের দরজা বন্ধ করে দেন সবার আগে, শুধুমাত্র ম্যানেজারটা থাকে ওনাদের সাথে। আর ভাইয়া ভাবিকে জাস্ট ওয়াশরুম থেকে টেনে বের করে খাটের উপরে বসায় একটা সাদা চাদর, যে চাদরটা ছিল ওই চাদর দিয়ে ভালো মতো পেঁচায় দেয়। এই পর্যায়ে এসে যেটা দেখা যায়, চাদর পেঁচানোর পর ওইখানে মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ চাদরের ভেতরে খুব মানে কি বলে এটাকে, তোমার জাস্ট হাত পা ছোড়াছুড়ি করা, চাদর থেকে বের হয়ে আসে, এমন একটা সিনারিও তৈরি হয়েছে। এরপর হুজুর কিছু দোয়া দুরুদ পড়েন, বারবার করে দোয়া দুরুদ পরে ফু দিচ্ছিলেন। অ্যান্ড দেন উনি ওনার কাছে জমজমার পানি ছিল, জমজমার পানি ছিটাচ্ছিলেন একটু পর পর। প্রায় 1 ঘন্টা পর ওই বাচ্চাগুলো ভাইয়া ভাবিকে ছাড়ে। এরপর চাদরটা খোলার পর যেটা হয়, ভাইয়া ভাবিকে রীতিমতো মনে হচ্ছে যেন বিধ্বস্ত দুটো মানুষ শুয়ে আছে, এবং প্রচুর আঁচড়ের দাগ ছিল সারা বডিতে, তাদের অসংখ্য আঁচড়ের দাগ ছিল। তো তাদেরকে একটু নর্মাল করার পর, তাদেরকে খাওয়া দাওয়ানো করানোর পর, তাদের যখন একটু প্রপার সেন্স আসে, তখন অ্যাকচুয়ালি বলা হয় যে আপনার মানে ওই যে নিষেধ করে দিছিল যে পয়েন্টগুলোতে যে তোমরা এখানে যাবা না, এখানে কিছু মিথ আছে, কিছু ঘটনা ঘটেছে, অতীতের কিছু বিষয় আছে, সবকিছু মিলে না যাওয়াটাই ভালো। তারা ওইগুলো মানে নাই, এবং কিছু এমন টাইমে চলে গেছে, বিশেষ করে মাগরিবের টাইমগুলোতে বা আজানের টাইমগুলোতে তারা ছিল ওই জায়গাগুলোতে। ওই সমস্ত জায়গা থেকে এই আত্মাগুলো তাদের উপরে আসলে ভর করে, এবং যদি আর 2 দিন পার হতো তাহলে তাদেরকে বাঁচানোটা টাফ হয়ে যেত। এরকম অনেক ঘটনায় ঘটেছে, এরকম অনেক গেস্ট বা ট্যুরিস্ট অ্যাকচুয়ালি এই ধরনের আত্মা দ্বারা অ্যাটাকড হয়েছিল একটা সময়ে, এবং অনেকে মারাও গেছে, এবং অনেকে আসলে খুঁজেও পাওয়া যায় না, টোটালি লাপাতা হয়ে গেছিল, একদম ভ্যানিশড তারা। সো এরপর থেকে আসলে প্রত্যেকটা হোটেল মালিক কর্তৃপক্ষ যারা থাকে তারা বলে দেয় যে এই জায়গাগুলোতে না যাওয়ার জন্য। যাই হোক, ওই যে ভাইয়া ওখান থেকে আসে, হুজুর বলে দেয় যে কি করতে হবে, ওখানে কিছু প্রসিডিওর আছে, জাস্ট মানে ক্ষণিকের জন্য সে মানে ওই আত্মাগুলোকে ভাইয়া ভাবির কাছ থেকে সরাতে পেরেছিল। তখন হুজুর বলে যে তোমাদের এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যেটা ননস্টপ তসবি জপা, ঠিক আছে? বিপদ থেকে উদ্ধারের জন্য যে দোয়াগুলো আছে বা আরো কিছু দোয়া তাদেরকে বলে যে এইগুলো ননস্টপ পড়তে থাকবে, সেটা তুমি ওয়াশরুমে যাও, সেটা তুমি ওয়াশরুম থেকে বের হও, আর প্রতিনিয়ত পাক পবিত্র থাকার চেষ্টা করবা। এবং যতক্ষণ এই হোটেলে অ্যাটলিস্ট তোমরা আছো, এই হোটেল থেকে যখন বের হবা তখনও কিছু বিষয়ে মানে একটা তাবিজের মতো তার হাতে দিয়ে দেয়, বাঁধে না, জাস্ট দিয়ে দেয়, একটা লিখে কাগজটা দিয়ে দেয়, বলে যে এই কাগজটা শক্ত করে দুজন ধরে রাখবা যতক্ষণ তোমরা কায়রোতে না যাচ্ছ। কায়রো থেকে ফ্লাই করার আগে যে মানে তাদেরকে আসলে নামাজের কথা বলে, যে তোমরা নামাজ পড়ে পাক পবিত্র হয়ে নামাজ পড়ে নিজেদের শরীর বন্ধ করে তারপরে তোমরা ফ্লাই করবা। এরপরেও যদি এয়ারপোর্টে কোনো প্রবলেম হয় বা প্লেনে প্রবলেম হয় বা আদার্স কোনো প্রবলেম তোমরা ফেস করো, তাহলে অবশ্যই নিজের দেশে গিয়ে ভালো একজন কোনো হুজুর দেখাবা। তো ভাইয়া আসার পরে আসলে ওরকম কোনো প্রবলেম ফেস করে নাই আজকের দিন পর্যন্ত, তবে তার কাছে এই বিষয়টা খুবই উইয়ার্ড লেগেছিল, এবং সে বারবার করে প্লেনে একটু পরপর সে ফোনে চেক করছিল তার ঘাড়ে আশেপাশে কোথাও কিছু আছে কি নেই, প্লেনেও বারবার ওয়াশরুমে গিয়ে সে চেক করছিল যে কোথাও কিছু আছে কি নেই। ফাইনালি সে যখন আসলে বাংলাদেশের মাটিতে পা রাখে, তারা জাস্ট তোমার হাফ ছেড়ে বাঁচে, এবং তারপরে তার একটা হুজুরের কাছে যায়, হুজুর সব বৃত্তান্ত শোনার পর যেটা বলে যে আমার মানে তার ওই হুজুরের যতটুকু আসলে বাউন্ডারি বা যতটুকু সে পারে ততটুকু দেশে চেষ্টা করে দেখেছে, বলেছে না আপাতত আপনারা ক্লিন আছেন, কোনো সমস্যা আপনাদের সাথে নেই।